নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। সপ্তাহ শেষে আজ রবিবার কিংবা সপ্তাহ শুরুর আজ রবিবার, আপনি যেটাই বলুন না কেন, রবিবার আজ ছুটির দিন। আর ছুটির দিন বলেই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। অন্যান্য দিনের মতো আজ আর 6টায় উঠিনি, আজকে ঘুম থেকে উঠেছি 8টায়। উঠেই দেখলাম মেঘলা আকাশ। যথারীতি আজ শ্রাবণেরই একটি দিন, সুতরাং আকাশ তো পরিষ্কার থাকার কথাই নয়। ইষ্ট দেবদেবীকে প্রণাম করে শুরু করলাম আজকের দিনটা। আজকে আমার ইচ্ছে আছে যে ঘরের কাজকর্ম সেই রকম করে না করে একটু আলগোছে ছেড়ে দিয়ে দুপুরের দিকে একটু কোথাও বেরোনো। কারণ আমি আগেও আপনাদের বলেছিলাম যে বর্ষার দিনে আমার বাড়িতে বিশেষ মন টেকে না। বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বর্ষার দিনগুলিতে আমি সেই বর্ষার আকাশের মতোই ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাই। সুতরাং আজকে ভেবেছিলাম একটু দুপুরের পর খাওয়া দাওয়া শেষে একটু বেরোবো। তো কোথায় যাব, কি করব, সবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার বারান্দার গাছগুলো মোটামুটি ঠিকই আছে, শুধু জল দিতে হবে। আজকে তো রবিবার, আজ ঘরবাড়ি পরিষ্কার করার দিন, কিন্তু আজ আর সেই কাজে অত ডিটেলে যাব না। কারণ আজকে আমাকে একটু সেলুন যেতে হবে চুলটা কাটতে। আর তারপরে 3টে সাড়ে 3টে নাগাদ একটু বেরোনোর প্ল্যান আছে। একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছে আছে। এখনই আপনাদের জানাচ্ছি না, আগে গিয়ে পৌঁছাই তারপরে আপনাদেরকে জানাবো। আর রবিবারটা আপনাদের কেমন কাটে সেটাও যদি আমার সঙ্গে কমেন্টে শেয়ার করেন তাহলেও খুব ভালো লাগবে। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। আকাশটা এখন মেঘলাই বটে, তবে এখন তো শ্রাবণ মাস, এখন তো এরকমই ওয়েদার থাকবে। শ্রাবণ মাস মানেই মেঘলা ওয়েদার, রাস্তার গাছে কদম ফুল, এসব নিয়েই শ্রাবণ মাস। আর যারা ইলিশ অনুরাগী তাদের জন্য তো এই মাসটা বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এখন বাজার ভর্তি ইলিশ। যদিও আমি সেই রসে বঞ্চিত, বা আমার আজকাল মাছ খেতে খুব একটা ভালো লাগে না, তবুও এককালে তো লাগতো। একটা সময় এরকম ছিল যে ঘর বাড়ি ঘটি বাটি যাই ছিল তাতে সব কিছুতে ইলিশের গন্ধ লেগে থাকতো। মানে এত ইলিশ খাওয়া হতো সারা বর্ষাকাল জুড়ে। এখন আর সেটা হয় না। আর এখন তো ইলিশ একটা মহার্ঘ বস্তুও বটে, আমাদের ছোটবেলায় এরকম ছিল না। সে যাই হোক, চলুন তাহলে দিনটা শুরু করি। আবার আপনাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হবে। আজকে পুজোর কাজও খুব ভালোভাবে শেষ করলাম। ঠাকুরদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খেতে দিয়ে সমস্ত কিছু করে করতে করতে আমার প্রায় 1:30 পৌনে 2টোর মতন বেজে গেল। আর তো চুল কাটাও হয়ে গেছে, চুল কেটে স্নান করে পুজো করাও হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে লাঞ্চের, এখন প্রায় 2টো বাজে, লাঞ্চে বসবো। তো আমার এখন তো শ্রাবণ মাস চলছে, তো আমার এখন সম্পূর্ণ শাকাহারি লাঞ্চ। আমি বাড়িতে একাই এই নিয়মটা পালন করি, আর কেউ করে না। যবে থেকে আমাদের বাড়িতে আমার নামে মহাদেব প্রতিষ্ঠিত হয়েছে, তবে থেকে আমি এটা, সেই বছর থেকে আমি এটা করে আসছি। তো দেখুন আজকে লাঞ্চে কী আছে। আজকে আমার লাঞ্চে আছে ভাত, পাট পাতার বড়া, সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা, লাউ দিয়ে মুগের ডাল এবং পালং শাকের তরকারি, বিভিন্ন রকম সবজি দিয়ে। তো অবশ্যই 1 গ্লাস জল আছে। তাহলে লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ সেরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরোনো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি রাশিবেরি এভিনিউর দিকে। ওখানে একজন সঙ্গী উঠবে আমার সঙ্গে, চলুন দেখা হচ্ছে। সবই ইভি গাড়ি, মানে চায়নাতে, মানে পোখরাতে চায়না থেকে আসা 90% গাড়ি তোমার পোখরাতে, মানে নেপালে আছে। আচ্ছা, এইবার ওখান থেকে তুমি শেয়ার গাড়ি করলে, শেয়ার গাড়িতে তোমার 8 থেকে 9-10 জন মতন প্যাসেঞ্জার থাকে, যে যেরকম ভাবে বুক করে। মুক্তিনাথে গিয়ে থাকার কোনো ব্যবস্থা নেই? মুক্তিনাথে থাকার ব্যবস্থা আছে। মুক্তিনাথ যেতে গেলে তোমাকে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছ, যে রাস্তা জমসম পড়বে, কালীগণ্ডকী নদী পড়বে। কালীগণ্ডকী নদী বুঝতে পেরেছো, যেটা আমি একটা রিল ছেড়েছি, তোমার শালিগ্রাম বললাম। প্রবীরের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। আমরা
বহু জিনিস নিজেদের মধ্যে শেয়ার করে, বিশেষ করে ঘুরে বেড়ানো ওর একটা নেশা। ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা তো ঘুরে বেরিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমি আজকে শুনছিলাম সম্প্রতি ওর নেপাল ভ্রমণের বৃত্তান্ত। আর আজকে আমি চলে এসেছি আগরপাড়া, কলকাতা থেকে। আমার বাড়ি থেকে আগরপাড়ার এই জায়গাটা দূরত্ব 22 কিলোমিটারের মতো। সময় লেগেছে 1 ঘন্টার কাছাকাছি। আজকে সময়টা একটু কমই লেগেছে, যেহেতু রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। আমি চলে এসেছি আগরপাড়ার শ্রী শ্রী আনন্দময়ী মার আশ্রমে। এই আশ্রমটি বহুদিন ধরেই আমার দেখার ইচ্ছে ছিল। আর আনন্দময়ী মার প্রতি আমার নিষ্ঠা বা ভালোবাসা, যেটাই বলুন না কেন, সেটা সেই ছোটোবেলার মধ্যেই আমার মধ্যে প্রথিত হয়েছিল। ওই রকম একটা সহজ সরল জীবন আদর্শ নিয়ে কেউ যে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা আধ্যাত্মবাদের বীজ ছড়িয়ে দিতে পারেন, একটা ভালোবাসার সম্পর্কে প্রতিটি মানুষকে, প্রতিটি সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে বেঁধে রাখতে পারেন, সেটা ওনাকে না দেখলে বা ওনার জীবন আদর্শকে ঠিকঠাক মতো অনুধাবন না করলে ঠিক বোঝাই যাবে না। এক আশ্চর্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন শ্রী শ্রী মা। 1896 সালে 30শে এপ্রিল তিনি অধুনা বাংলাদেশের খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন একটি ব্রাহ্মণ পরিবারে, এবং পূর্বাশ্রমে তার নাম ছিল নির্মলা সুন্দরী। এবং মাত্র 13 বছর বয়সে তিনি রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। পৈতৃক সূত্রে তিনি একটি বৈষ্ণব পরিবারের মেয়ে হয়েও তার বিবাহ কিন্তু হয়েছিল একটি শাক্ত পরিবারের সঙ্গে। তাই খুব স্বাভাবিকভাবেই ভক্তিভাবের এই দুই ধারার সঙ্গেই তার সম্যক পরিচয় ঘটেছিল একেবারে ছোটবেলায়। এই দুই ধারার সংমিশ্রণে তিনি তার নিজের ধর্মীয় চেতনাকে উন্মেষ ঘটিয়েছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এমন একটি মতবাদের সূচনা করেছিলেন যা ভারতবর্ষের ধনী দরিদ্র, উচ্চ নীচ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছিল। খুব অল্প বয়সেই গুরু সান্নিধ্যে এসে তিনি গৃহত্যাগ করেন এবং সারাটা জীবন তিনি মানবপ্রেমের উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গীকৃত করেছিলেন। বহুবার তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন এবং যেখানেই গেছেন সেখানেই তিনি তার মানবপ্রেমের যে বাণী সবাইকে শুনিয়েছিলেন, সমাজের আপামর জনসাধারণকে, সবাই তাকে এক বাক্যে মা হিসেবে মেনে নিয়েছিল। তিনি যেন সকলের মা। তার অবিরাম আশীর্বাদ ফল্গু স্রোতের মতো সমাজের বিভিন্ন স্তরে সঞ্চারিত হয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের এমন কোনো স্তরের মানুষ নেই যিনি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপামর জনসাধারণ সবাই তার আশীর্বাদ ধন্য হয়েছিল। তিনি তার সহজ সরল জীবনযাত্রার মাধ্যমে এটাই বুঝিয়েছিলেন যে সবার মধ্যে ঈশ্বর অধিষ্ঠান করছেন এবং মানুষকে ভালোবাসলেই প্রকৃতভাবে ঈশ্বর লাভ করা যায়। এই আশ্রমটি আকার আয়তনে বেশ বড়। এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আমি দেখলাম, দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, আধ্যাত্মিক চেতনা, আপনি যে ধ্যান করবেন এক মনে তার একটা নির্দিষ্ট জায়গা, এবং সর্বোপরি রয়েছে শ্রী শ্রী মার মন্দির। এখানে শ্রী শ্রী মার একটি মন্দির ছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির, কারণ তিনি বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধারার মতবাদকে একই সঙ্গে এনে মিশিয়েছিলেন। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির, তার পাশেই রয়েছে মা কালীর একটি খুব সুন্দর মন্দির, এবং মন্দিরে তো অবিরাম হরিনাম হয়েই চলেছে, যেটা শ্রী শ্রী মা সারা জীবন ধরে তার জীবনের পাথেয় করে রেখেছিলেন। এই মন্দিরে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে আগরপাড়াগামী অর্থাৎ মেন লাইনের যে কোনো ট্রেনে চেপে আগরপাড়ায় নামতে হবে। আগরপাড়া স্টেশন থেকে টোটো বা অটো করে 40 টাকার ভাড়ার বিনিময়ে আপনি এই আশ্রমে চলে আসতে পারেন। আশ্রমে ঢোকার রাস্তাটা খুব সরু হলেও এখানে কিন্তু গাড়ি পার্ক করারও সুব্যবস্থা রয়েছে। আর এই দেখুন, আশ্রমের মধ্যে এখন বিকেলবেলা ভক্তরা এসে ধীরে ধীরে সম্মিলিত হচ্ছেন হরিনাম সংকীর্তনের জন্য। এখানে ইচ্ছে করলে আপনি মায়ের প্রসাদও পেতে পারেন, তবে তার জন্য আপনাকে আগের থেকে এখানে এসে আপনার প্রসাদটি বুক করতে হবে। এই আশ্রমের সবচেয়ে আকর্ষণের জায়গাটি হলো পেছন দিকে এর যে বাগানটি রয়েছে, অর্থাৎ গঙ্গার ধার ঘেঁষে যে বাগানটি রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, এবং বাগানটি যে নিয়মিত পরিচর্যা করা হয় তার ছাপ এখানে স্পষ্ট। ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখানে বসে ঈশ্বর চিন্তা করলে পরে আপনি ঈশ্বরকে ঠিকই অনুভব করতে পারবেন, এটাই আমার তো মনে হলো। এই বাগানটা অ্যাকচুয়ালি
ধ্যান ক্ষেত্র বা সাধন ক্ষেত্র বললেও ভুল হবে না। এখানে একদিকে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, সেখানে বসে আপনি আপনার ইষ্টদেব বা দেবীর চিন্তা করতে পারেন বা তার নাম জপ করতে পারেন। এখানে একটি জপঘরও রয়েছে গঙ্গার একেবারে ধার ঘেঁষে। অন্যদিকে রয়েছে একটি মহাদেবের মন্দির। এখানে চলুন সেখানেও আপনাদের আমি নিয়ে যাচ্ছি। আমি যখন গেছিলাম তখন বিকেল হয়ে এসছে, তাই আস্তে আস্তে দর্শক সমাগমও বাড়ছিল। বাগানটাতে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, এসব তো রয়েছে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। সাধারণত এখান থেকেই মার নিত্য পূজার জন্য ফুল সংগ্রহ করা হয়। এখানে দেখলাম বহু ভক্ত এসেছেন বহু দূর দূর থেকে। আসলে আমার মনে হয় যে মা যেভাবে সহজ সরলভাবে ঈশ্বর চিন্তাকে সমাজের প্রতিটি স্তরে প্রতিটি মানুষের মধ্যে যে প্রচার করার চেষ্টা করেছিলেন, তার দ্বারা বহু মানুষ কিন্তু প্রভাবিত হয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে যে একটা ঐক্যের ভাব প্রসারিত হয়েছিল, তাতে কিন্তু সমাজ বৃহত্তর স্বার্থে উপকৃতই হয়েছিল। এখানে দেখুন একটি গাছের তলায় মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি এবং তার পাশে দেখলাম দুটো গাছকে এইভাবে কাপড় পরিয়ে রাখা হয়েছে। এটা কী কারণে আমি ঠিক বুঝলাম না। এবং এক পাশে রয়েছে একটি যজ্ঞশালা এবং অন্যদিকে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। এখানে গঙ্গার ধারে বসে আপনি একাগ্রচিত্তে ঈশ্বর চিন্তাও করতে পারেন। এখানে গঙ্গার ধারে ঘুরে বেড়াতে বেড়াতে কিন্তু আপনার ভীষণই ভালো লাগবে, সারা মনটা প্রশান্তিতে ভরে উঠবে। আর এই হচ্ছে শিবলিঙ্গ, যে শিবলিঙ্গটি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। এখান থেকে নেওয়ার কি দরকার, আমার বাড়িতেই আছে কত। এখানে এই বাগানের মধ্যে প্রচুর তুলসী গাছ দেখে প্রবীর ইচ্ছা করছিল যে এখান থেকে কিছু তুলসী গাছও নিয়ে যাবে নিজের বাড়ির জন্য। তো আমি বললাম যে এখান থেকে নেওয়ার কোনো দরকার নেই, আমাদের বাড়িতেই প্রচুর তুলসী গাছ আছে, সেখান থেকে একটা তোমাকে দেওয়া যাবে এখানে। তো এই হচ্ছে এখান থেকে গঙ্গার সৌন্দর্য। গঙ্গার অপর পারে হচ্ছে হাওড়া কিংবা হুগলি, যেটাই হোক না কেন, দূরে দিগন্ত রেখায় ওপারের শহরের একটা খণ্ডচিত্র এখানে চোখে পড়ছে। আকাশ এখনও মেঘলা, বর্ষার পরিবেশ যেরকম থাকে সেটা এখানে এসে আমি আরও গভীরভাবে অনুভব করলাম। এখানে গঙ্গার ধারে বসে কিন্তু নির্বিঘ্নে ঈশ্বর চিন্তায় আপনি বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। বাড়ি ফিরে যেতে পারেন একটা নির্মেদ, নির্ভয় এবং নিষ্কলুষ একটা মনকে নিয়ে। আকাশে এখন খাপছাড়া খাপছাড়া মেঘ, বৃষ্টি আসার তো কোনো সম্ভাবনা নেই। মাকে আবার প্রণাম করে আমাদের এবার ফিরতে হবে। ধীরে ধীরে আবার আশ্রমের গর্ভগৃহের প্রতি পা বাড়ালাম, মাকে আবার প্রণাম করলাম নিবিষ্ট চিত্তে। আর এখানে দেখুন এই আম গাছটিতে অসময়ে কত আম ধরে রয়েছে। এই সবই মার প্রসাদের জন্য নির্দিষ্ট। আপনারা কিন্তু একটা উইকেন্ড ট্রিপের ডেস্টিনেশন হিসেবে এই আশ্রমটিকে আপনাদের তালিকায় রাখতেই পারেন। আসলে বেশ ভালো লাগবে, এটা আমি হলপ করে বলতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার চললাম পরবর্তী গন্তব্য।